স্যার রেকর্ড করা হচ্ছে কি? ও থ্যাংক ইউ। না হচ্ছিল না, এখন দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসে আমরা আমরা অক্সিজেন দেখলাম, নাইট্রোজেন দেখলাম, হাইড্রোজেন। হাইড্রোজেন যদি আমরা দেখি, হাইড্রোজেন হচ্ছে আমাদের, আমরা মোটামুটি হাইড্রোজেন আমরা সেই কোন ক্লাস থেকে পড়ে আসছি, 2-1 বা 2-2 থেকে মনে হয় হাইড্রোজেনের ইফেক্ট আমরা পড়ে আসছি, ঠিক না? স্টিলে আমরা এটা মোটামুটি হাইড্রোজেন এমব্রিটলমেন্ট হয়, হাইড্রোজেন ক্র্যাকিং হয়, তো সেগুলো আমরা দেখে আসছি। তো আমরা এই কোর্স হচ্ছে আমরা কি ধরনের ডিফেক্ট হচ্ছে বা কি হচ্ছে সেগুলো কোনোটাই আমরা ডিটেইলস পড়বো না, সেগুলো আমরা অন্য কোর্সে পড়ে আমরা শুধুমাত্র সেখানে রেফার করব এবং সেটার সাথে আমাদের এই কোর্সের কি সম্পর্ক সেটা শুধুমাত্র দেখবো, ঠিক আছে? স্টিলের হাইড্রোজেন ক্র্যাকিং, হাইড্রোজেন যদি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে ওয়েল্ডিং যখন করি আমরা, তখন ওয়েল্ডিং করার সময়। তো সোর্সেস অফ হাইড্রোজেন কি কি হতে পারে? আমাদের যদি হাইড্রোজেনের সোর্স আমরা চিন্তা করি, একটা সোর্স হচ্ছে আমাদের কম্বাশন প্রোডাক্ট ইন অক্সিফুয়েল ওয়েল্ডিং। আর কি কি সোর্স হতে পারে আমাদের? হাইড্রোজেন কোথা থেকে আসতে পারে, যদিও লেখা আছে, একটু না দেখে একটু শুনি, তোমরা একটু চিন্তা করে বলো সোর্স কি কি হতে পারে ইন জেনারেল। হাইড্রোজেন কোথা থেকে আসতে পারে? স্যার ফ্লাক্স কভারিং যেগুলো। হ্যাঁ, ফ্লাক্স থেকে আসতে পারে। তারপর মানে বেসিক্যালি আমার হাইড্রোজেন আসতে হলে কোথা থেকে আসতে হবে, আমার একটা ওপেন কমন একটা সোর্স হচ্ছে কেমন, ময়েশ্চার থেকে আসতে হবে, ঠিক না? তো আমাকে এমন কিছু করতে হবে যত আমাকে হাইড্রোজেনের সোর্সটাকে আমার কম রাখতে হবে। তো নরমালি আমাদের হাইড্রোজেন আসবে হচ্ছে আমাদের যে এই যে কম্বাশন প্রোডাক্ট যেগুলো সেখান থেকে আসতে পারে, যদি আমাদের অক্সিফুয়েল ওয়েল্ডিং হয়। যদি আমাদের আর্ক ওয়েল্ডিং হয় তখন আবার এটা তখন নাই, তখন হচ্ছে ডিকম্পোজিশন অফ প্রোডাক্ট অফ দ্য সেলুলোজ। হ্যাঁ, মানে যদি তোমার যে ইলেকট্রোডের যে আমাদের ফ্লাক্স বা কাভারিং যেটা ব্যবহার করবো সেটা যদি সেলুলোজিক টাইপ হয়, সেখান থেকে ডিকম্পোজ হয়ে আমাদেরকে আসতে পারে হাইড্রোজেন। ময়েশ্চার বা গ্রিজ যদি থাকে, কোথায় থাকতে পারে? আমাদের ওয়ার্কপিস যেটা সেখানে যদি থাকে বা ইলেকট্রোডে যদি থাকে সেখান থেকে আমাদের আসতে পারে। সেজন্য এই ইলেকট্রোড গুলো যখন আমরা ওয়েল্ডিং করি, আমরা যখন SMAW বা এই টাইপের আমরা যখন ওয়েল্ডিং করি, স্টিক ওয়েল্ডিং বা এরকম আমরা যেসব জায়গাতে আমাদের কাভারিং আছে এটা ইলেকট্রোড যখন আমরা ব্যবহার করি ইন জেনারেল, সাধারণত বেয়ার যেগুলো সেগুলো তো ওরকম না, কিন্তু যদি থাকে তখন সেটাকে আমরা কি করি, একটু ওভেনে আমরা এটাকে ওয়ার্ম আপ করে নিই, হিট আপ করি, হিট আপ করে নিই। তাহলে যেটা হচ্ছে আমাদের যে ময়েশ্চারটা ওখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, হয়তো 100-120 ডিগ্রি বা এরকম ডিগ্রিতে অনেক সময় ওভেনে মনে করো কিছুক্ষণ রেখে দিয়ে ময়েশ্চারটাকে রিমুভ করে ফেলা হয়, যেন আমাদের হাইড্রোজেনের সোর্সটা আমরা করে ফেলি। কারণ হাইড্রোজেন থাকা মানে অন্যগুলোর থেকেও সবচেয়ে বেশি খারাপ হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন তাও আমরা সহ্য করতে পারি, স্টিল হলে নাইট্রোজেন আমরা খুশি হব অনেক সময় মাঝে মাঝে। এছাড়া আবার আসতে পারে কি, যদি ফ্লাক্স যেটা ফ্লাক্সের ময়েশ্চার যদি কোনো কারণে চলে আসে, তারপর ইলেকট্রোডের কাভারিং এ যদি কোনো ময়েশ্চার থেকে যায় বা শিল্ডিং গ্যাসে যদি তোমার একটু ময়েস্ট হয়ে থাকে, সেখান থেকে আমাদের হাইড্রোজেন আমরা চলে আসতে পারি, ঠিক আছে? তো ইলেকট্রোড কাভারিং এর ইফেক্টটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের একটা বড় ইফেক্ট। ইলেকট্রোড কাভারিং এর ইফেক্টটা কি হতে পারে? SMAW টা জানি ছিল আমাদের হিমেল রোল 15। এই SMAW মানে কি মনে আছে? রোল 15। মাইক নষ্ট হলে আমাকে টাইপ করে জানাও। স্টুডেন্ট নাম্বার 15 মাইক নষ্ট হলে টাইপ করে জানাও। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। SMAW মানে কি বলো? স্যার শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আচ্ছা, এটা কি আমি কি অন্য আর কি নামে ডাকতে পারি? স্যার আমি দুইটা নাম দিলাম, MMAW আর একটা হচ্ছে স্টিক ওয়েল্ডিং। কোনটা আমরা বলতে পারি? স্টিক ওয়েল্ডিং। স্টিক ওয়েল্ডিং বলতে পারি। আর MMAW কি বলতে পারবো? স্যার শিওর না? আচ্ছা, কে অ্যানসার দিবে? 21 থেকে 30 এর মাঝে কেউ অ্যানসার দিবে কোশ্চেনটার? 21 থেকে 30।
21 থেকে 30 কেউ বলবে না কেন? তোমার এত এত মুখ স্যার বন্ধ এটা করে। ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, এটাও বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, কে অ্যানসার দিলেন? স্যার রোল 23। আচ্ছা ঠিক আছে। এই টিমসে এক সমস্যা, মনে করো যে কথা বলবে সে অ্যাটলিস্ট হাইলাইট, মানে শুধু টেক্সটে হাইলাইট হচ্ছে, কিন্তু গ্যালারিতে আমি তাকে হাইলাইট পাই না আর কি, যদি গ্যালারি এই 9 জনের মধ্যে বা 12 জনের মধ্যে যদি না থাকে। আমি মোবাইলে দেখেছিলাম যে একটা অপশন ছিল। আচ্ছা গ্যালারি, লার্জ গ্যালারি কেন নাই জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে আমাদের যে স্টিক ওয়েল্ডিং এ যদি যাই, আমরা সেখানে যদি আমরা হাই সেলুলোজ ইলেকট্রোড যদি থাকে, যেখানে হচ্ছে আমাদেরকে সেলুলোজটা যদি আমাদের বেশি থাকে, সেলুলোজ বেশি থাকলে আমাদের তাহলে সেটা কি করতে পারে, এই যে সেলুলোজ গুলো আমাদের ডিকম্পোজ হতে পারে। ডিকম্পোজ যখন হবে বেশি, আমাদের কত টেম্পারেচার এক্স্যাক্টলি হয় সেটা আমি জানি না, আমি একটু উত্তর আমার জানা নেই কত টেম্পারেচারে হয়। মেইনলি হচ্ছে তোমার এই সেলুলোজটা কত হতে পারে, হয়তো তোমার একটু ইন্টারনেটে ঘাটলে হয়তো পেতে পারো, বা ফ্লাক্স ওয়েল্ডিং ফ্লাক্স এর উপরে যদি কোনো বই থাকে কাভারিং এর উপরে, সেটাতে হয়তো আমরা পেতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার জানা নেই। তো ডিকম্পোজ যখন হলে হচ্ছে যেটা, যে গ্যাস যেটা তৈরি হবে, একটা শিল্ডিং গ্যাসই তো তৈরি করবে, আমরা তো সেটাই চাই, যে আমরা চাই সেটা ডিকম্পোজ হোক, ঠিক না? কাভারিংটা কি ডিকম্পোজ হোক সেটা আমরা চাই কি চাই না? আকিব জামান, আমরা চাই কি চাই না? আকিব জামান, সুমায়াতুল হাসান, আবরার। স্যার চাই না আমরা যাতে ডিকম্পোজ যাতে না হয়, আমরা চাই না ডিকম্পোজ হবে। মানে আমরা ডিকম্পোজ হতে চাই না আর কি। হেই কি বলতেছো সুমিত? আমি সুমিত, তোমার মাইকে মনে হয় কোনো ধরনের প্রবলেম আছে, সাউন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছে, আমি তোমার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমি তোমার কথা একদম বুঝতে পারছি না। কেউ অন্যরা কি বুঝতে পারছো? না স্যার। না স্যার। তুমি লগ আউট করে আবার লগ ইন করো, এটা মনে হয় স্যার সফটওয়্যারের সমস্যা। হ্যাঁ সুমায়াতুল হাসান। স্যার আমি রোল 3, জি স্যার আমি হ্যাঁ, তখন থেকে কথা বলছিলাম, আমাকে মনে হয় শোনা যাচ্ছিল না। না শোনা যাচ্ছিল না, কারণ তোমার এখানে মাইক, তুমি যদি মাইক অন হয় তাহলে সেটা আমি এখানে বুঝতে পারি, সেখানে তো মাইক অন দেখাচ্ছিল না, মিউট দেখাচ্ছিল, এখন তোমার মাইক অন আছে, বলো। জি স্যার, ডিকম্পোজ তো এটা হবেই, আমাদের যে শিল্ডিং এফেক্ট লাগবে, তারপর আমরা যে হ্যাঁ, কার্বন মনোক্সাইড চাচ্ছি যদি সবই আমরা তো ডিকম্পোজ ডিকম্পোজ না করি তাহলে আমরা গ্যাস পাবো কোত্থেকে, শিল্ডিং হবে কোত্থেকে, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, এই শিল্ডিংটা কোত্থেকে আসতেছে? এই যে ইলেকট্রোড, যেটা ইলেকট্রোডের গায়ে যে আমাদের কাভারিং দেওয়া আছে, এই কাভারিংটাই তো আমাদেরকে শিল্ড দেবে। সেই কাভারিংটা কিভাবে দিবে? কাভারিংটা মনে করে এরকম আস্তে আস্তে গোটা গোটা ভেঙে, চলটা ভেঙে ভেঙে পড়ে, সেটা তো আমাকে শিল্ডিং দিবে না। সে শিল্ডিং দেবে কি, সে ডিকম্পোজ হবে, সে একটা গ্যাস তৈরি করবে, মানে রিয়াকশন করবে। ডিকম্পোজ বলতে হচ্ছে আমরা সে কি করবে, ভেঙে যাবে, ঠিক না? ভেঙে যে গ্যাস তৈরি করবে, গ্যাসটা তো যেটা গ্যাস তৈরি করবে, সেই গ্যাসটা হচ্ছে আমার ওয়েল পুল, যেটা দাঁড়াও, এখানে কিভাবে আছে? স্যার এখন আমার কথা শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি। আচ্ছা আমি একটু সুমায়াতুল হাসানের সাথে কথা বলছি, শেষ করে নিই, তারপর তোমার কাছে আসবো। ওকে তাহলে স্যার। ওই যে ওয়েল পুল, যেটা আমরা যদি এটা ওয়েল পুল হয়, তাহলে যে ওই যে ডিসোসিয়েট হয়ে যে গ্যাসগুলো তৈরি করবে, সেটা হচ্ছে এইভাবে করে এটাকে ঢেকে দিয়ে রাখলো, ঢেকে দিয়ে রাখলো। ঠিক আছে আবরার? ইয়েস স্যার। হ্যাঁ সুমিত, বলতে চাও, কুইক বলে ফেলো। জি স্যার, এখানে এখানে আমরা অ্যাকচুয়ালি ডিকম্পোজিশন হতে চাই, চাই কি চাই না সেটা সেটা অ্যাকচুয়ালি আমরা যদি খুব ডিপলি দেখি তাহলে হয়তো হয়তো ডিপেন্ড করবে, কেননা ক্ষেত্র বিশেষে এমনও হতে পারে যে আমরা অক্সাইড ফ্লাক্স চাই না, অক্সাইডের মধ্যে হয়তো কিছু মানে সালফেট, কার্বনেট বা ফ্লুরাইড ওই জাতীয় কিছু টাইপ চাই, সেক্ষেত্রে আমাদের ডিকম্পোজিশনটা একটু কন্ট্রোল করতে হতে পারে। তো অর্গানিক গুলোর ক্ষেত্রে মোটামুটি নির্দ্বিধায় বলা যায় যে আমরা এগুলো ডিকম্পোজিশন চাই। আচ্ছা আমি যারা তো একটু ভেজালে আসছি, আমি একটু ওয়েট করো।
একটু লাইনে থাকো তোমরা। পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। আমরা দেখতে পাচ্ছি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কারণ আমি কথা বলছি না, আমি আমার একটু মনিটরের সেটিং একটু প্রবলেম হয়েছে, জাস্ট একটা মিনিট। হ্যাঁ আচ্ছা, আমি আসলে কত খেয়াল করিনি। আমি যেটা হচ্ছে যে তুমি যেটা বলতে চাচ্ছিলে সুমিত, যেটা হচ্ছে যে আমাদের মানে আমরা ডিকম্পোজ করব। আচ্ছা যাই হোক, আমার যেটা মেইন কথা হচ্ছে আমরা ডিকম্পোজ করলাম। হ্যাঁ, যদি সেলুলোজিক টাইপ হয় তাহলে ডিকম্পোজ যখন হবে তখন সেলুলোজ থেকে আমরা অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন আমাদের সেখানে পাই, মনে করো 40% মতো হাইড্রোজেন চলে আসবে। আর যদি আমরা এমন একটা কাভারিং ব্যবহার করি, ইলেকট্রোডের যে কাভারিং যেটা আছে, এই কাভারিং বা বাইরে যে আউটার লেয়ারে কোটিং যেটা আছে, সেটা যদি আমরা এমন একটা ব্যবহার করি যেখানে হচ্ছে আমাদের সেলুলোজ কম থাকবে, আমাদের সেলুলোজ যদি না থেকে আমাদের যদি মনে করো সেখানে সেলুলোজ না থেকে যদি সেখানে মনে করো আমাদের ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে, আমরা যদি সেখানে মনে করো প্রচুর পরিমাণে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট দিই, তাহলে কি সুবিধা? তাহলে যেটা হচ্ছে এখন ডিকম্পোজ হলো, ভেরি গুড ডিকম্পোজ হবে, কিন্তু হাইড্রোজেন সেখানে আমরা কম পাবো। তাহলে যদি হাইড্রোজেন যদি কম থাকে তাহলে আমাদের ওয়েল পুলে হাইড্রোজেনের পরিমাণ আমাদের কমে যাবে, সেটা তাহলে হচ্ছে একটা বড় বেনিফিট। সেজন্য তোমার যদি দরকার পড়ে অ্যালয় স্টিল গুলোতে বা তোমার যে স্টিলে তোমার যদি লো হাইড্রোজেন একটা তোমার ক্র্যাকিং বা এই জিনিসগুলো যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, সেখানে অবশ্যই আমরা লো হাইড্রোজেন ইলেকট্রোড আমরা ব্যবহার করবো, যে একটু দাম বেশি পড়বে, খরচ বেশি পড়বে, কিন্তু তখন আমরা লো হাইড্রোজেন ইলেকট্রোড আমরা ব্যবহার করব। ইন জেনারেল টিপিক্যালি আমরা ব্যবহার করি না। মনে করো আমি যখন বাসায় গ্রিল তৈরি করছি তখন আমি আসলে কি পরিমাণ ক্র্যাক হবে না হবে সেগুলো নিয়ে আমি অত চিন্তা করি না, কারণ এখানে আমাদের একটা স্ট্যাটিক লোডে থাকে, আমার কোনো ডাইনামিক লোড করছি না, বছরের পর বছর একই রকম থাকছে। এবং এখানে আমি খরচটা আমার একটা ইস্যু থাকে, আমি একটা মনে করো 5 তলা একটা বিল্ডিং বানাচ্ছি, আমাকে কতটুকু আমি গ্রিলের জন্য খরচ করবো আমার তো লিমিটেড থাকবেই, সেই সব কিছু হিসাব করে আমরা নরমাল করি। কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব তখন হচ্ছে যে আমি এই টাইপের হাই সেলুলোজ ইলেকট্রোডের বদলে আমরা SMAW যদি করি, আমরা লো হাইড্রোজেন ইলেকট্রোড তখন আমরা চুজ করি, যদি আমার বাজেট সেটা আমাকে পারমিট করে। এখন হাইড্রোজেন আমরা কিভাবে কমাতে পারি, হাইড্রোজেন রিডাকশন আমরা কিভাবে করতে পারি? এক হচ্ছে হাইড্রোজেন আছে এরকম গ্যাস আমরা ব্যবহার করবো না। এর আগে আমরা একটা দেখেছিলাম না, নাইট্রোজেন আমরা ব্যবহার করবো না একটা পার্টিকুলার জায়গাতে। তো আমরা এখন যখন স্টিলে যখন আসলাম, আমরা কিছু কিছু পার্টিকুলার কেসে আমরা হাইড্রোজেন ব্যবহার করব না। হাইড্রোজেন আছে এরকম শিল্ডিং গ্যাস আমরা ব্যবহার করব না। ইলেকট্রোডটাকে ড্রাই করব। ইলেকট্রোডটাকে ড্রাই করব কিভাবে? ইলেকট্রোড কাভারিংটা যেন ড্রাই হয়ে যায়, একই সাথে ফ্লাক্স যেটা আছে সেটাকে আমরা ড্রাই করবো, আমরা ওভেনের মধ্যে ফেলে দেবো। ওভেনে ফেলে দিয়ে আমি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা রেখে আমি ময়েশ্চার রিমুভ করব। তারপরে হচ্ছে আমাদের যে ফিলার ওয়্যার যেটা থাকবে, ফিলার ওয়্যার কি হয়, ফিলার ওয়্যারে কাভারিং থাকে কি থাকে না? নসিন আভা রুল 8, ফিলার ওয়্যারে কাভারিং থাকে কি থাকে না? স্যার থাকে। ভেরি গুড, আর কেউ বলবে? ফিলার ওয়্যারে থিওরিটিক্যালি থাকার কথা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা মাঝে মাঝে দেখতে পাই। যেমন আমরা যে ওয়েল্ডিংটা করেছিলাম ল্যাবে, মানে ওয়েল্ডিং শপে, সেখানে আমাদের মাইল্ড স্টিলের ফিলার ওয়্যারের পরে কপারের কোটিং ছিল। আচ্ছা ঠিক আছে, অবশ্য কোরোশন রেজিস্ট্যান্সের জন্য। হ্যাঁ হ্যাঁ, ইন জেনারেল আমরা কাভারিং বলতে যেটা বুঝি সেটা এখানে থাকবে না। আমি জাস্ট আসছি, জাস্ট 1 মিনিট, হ্যাঁ আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দাও, আমি আসছি। Man, you did a great job.
হ্যাঁ, তাহলে সরি ব্যাক। যেটা হচ্ছে আমরা যেটা বললাম যে আমরা ইলেকট্রোডে নরমালি কিন্তু সরি পিলারে কিন্তু আমাদের কিন্তু কাভারিং থাকবে না। আমরা এখানে কাভারিং বলতে আমরা যেটা জিনিস বুঝি ইলেকট্রোডে যেটা আছে, ফিলারে কিন্তু আমাদের সাধারণত বেয়ার হয়, ঠিক আছে? ফিলার শুধুমাত্র ফিলার ওয়্যারই হবে। আমরা মিগ ওয়েল্ডিং বা অন্যান্য যেটা দেখি সেটা ওরকম থাকবে। আর উপরে পাতলা একটা কোটিং যদি থাকে সেটা আলাদা ইস্যু, কিন্তু ওরকম আমরা নরমালি ওরকম আমরা থাকবে না, আমরা এটাই ধরে নেব। তো আর অ্যাডজাস্ট আমাদের হচ্ছে আমাদের যে কনজিউমেবলস যেগুলো আছে সেগুলোর হচ্ছে কম্পোজিশনটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। কম্পোজিশনটা কিভাবে অ্যাডজাস্ট করব হচ্ছে আমাদের শিল্ডিং গ্যাসে আমরা হতে পারে একটু কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের পরিমাণ আমরা বাড়িয়ে দিতে পারি। এগুলো আমরা দেখতেছি আস্তে আস্তে। হ্যাঁ, তারা কি করবে হাইড্রোজেন এবং এটা করে সেখান থেকে আমাদের পুল থেকে বা পাডল যেটাই বলি সেখান থেকে হচ্ছে আমাদেরকে হাইড্রোজেন আমাদেরকে নিয়ে নিবে। আলটিমেটলি আমরা যেটা করতে পারি সেটাও আমাদের অবশ্য বাজেটের ব্যাপার আসবে, আমরা পোস্ট ওয়েল হিট ট্রিটমেন্ট আমরা করি, পিডব্লিউএসটি করতে পারি। পিডব্লিউএসটি করলে হচ্ছে পোস্ট ওয়েল হিট ট্রিটমেন্ট করলে হচ্ছে আমরা সেখান থেকে আমরা কি পাবো আমাদের হাইড্রোজেনটাকে আস্তে আস্তে আমরা ডিফিউজ করে আমরা বের করে দিতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি এই ছবিটাতে যদি একটা দেখি আমরা কোন টেম্পারেচার আমরা ওভেনে রেখে আমরা সেটা করলাম। আমরা যদি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াতে থাকি কতটুকু আমাদের ওয়েল্ডের মধ্যে ডিপোজিট হলো সেটা যদি দেখি, আমরা এই টাইপের গ্রাফ যেগুলো আছে সেগুলো এক্স্যাক্টলি কোনটা কি মিন করছে সেটা আমার বোঝা দরকার না, আমার টার্গেট হচ্ছে ট্রেন্ড বোঝা। তার মানে হচ্ছে যদি আমি যদি ওভেনে রাখা টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে আমরা দেখতে পাবো আস্তে আস্তে কি হচ্ছে, এখানে হাইড্রোজেন আস্তে আস্তে আমাদের ওয়েল পুল থেকে আমাদের হাইড্রোজেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। ওয়েল পুল তো থাকবে না, তখন হচ্ছে সলিডিফাইড থেকে আমরা আস্তে আস্তে ডিফিউজ হয়ে আমরা সেখান থেকে বের করে নিচ্ছি, ঠিক আছে? তো যদি ওয়েল পুল না সরি থেকে ওই ইলেকট্রোড থেকে। আর তারপরে যদি আমরা আবার একটু খেয়াল করি শিল্ডিং গ্যাস যদি আমরা ব্যবহার করি, কি টাইপের শিল্ডিং গ্যাস আমরা ব্যবহার করতে পারি? আর্গন ব্যবহার করতে পারি, একটু কার্বন ডাই অক্সাইড দিতে পারি, আর একটু কার্বন ডাই অক্সাইড আমরা বাড়িয়ে দিতে পারি, বা শুধু কার্বন ডাই অক্সাইড আমরা যদি ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের কোন টাইপের মেটাল, এটা স্টিলই হওয়ার কথা। তো দুইটা প্রসেস এখানে দেখানো আছে, একটা হচ্ছে আমাদের মিগ ওয়েল্ডিং আর এটা হচ্ছে আমাদের মিগ ওয়েল্ডিং এর জন্য, আর নিচেরটা হচ্ছে আমাদের ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং এর জন্য, ফ্লাক্স কোর আর্ক ওয়েল্ডিং এর জন্য। তো এটার জন্য আমরা যদি দেখি আমাদের একইভাবে আমরা ট্রেন্ড দেখি, ফিউজড মেটাল আর ডিপোজিটেড মেটাল হচ্ছে, ফিউজড হচ্ছে কি আমাদের যেটা বেস মেটালটা যেটা মেল্ট হলো সেটা, আর ডিপোজিটেড মেটাল হচ্ছে আমাদের সবকিছু মিলিয়ে যেটা ডিপোজিট করলো অ্যালয়টা, ওই যে কম্পোজিট যেটা বলতেছিলাম এর আগে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ওয়েল্ডিং মেটালার্জিতে। তো ওগুলো সবকিছু আমরা এগুলো বাদ দিয়ে আমরা এত কমপ্লিট চিন্তা করার দরকার নেই। আমি যেটা বলছিলাম যে আমরা যদি একটু কার্বন ডাই অক্সাইড থাকে আমরা সেখানে হচ্ছে আমাদের আস্তে আস্তে পুলে আমাদের হাইড্রোজেন মানে ওয়েল যেটা ডিপোজিট হবে, আমাদের ওয়েল ডিপোজিট যেটা হবে এই ডিপোজিটের মধ্যে আমাদের সলিডিফাই হয়ে যাওয়ার পর এখানে আমাদের হাইড্রোজেন পরিমাণ আস্তে আস্তে আমরা কমাতে পারি যদি আমরা একটু কার্বন ডাই অক্সাইড ইন্ট্রোডিউস করি, অথবা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড আমরা সাধারণত ব্যবহার করি না, আমরা আর্গনই ব্যবহার করি। আমাদের সবচেয়ে চিপলি অ্যাভেলেবল হচ্ছে আমরা মোস্টলি অ্যাভেলেবল আমরা আর্গন ব্যবহার করবো, সাথে আমরা একটু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করবো। কতটুকু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা পরে আবার দেখবো যে খুব বেশি কেন যাবো না। এখন আমরা যদি অ্যালুমিনিয়ামে যাই, একইভাবে আমাদের হাইড্রোজেন অ্যালুমিনিয়ামে আমাদের পোরোসিটি তৈরি করতে পারে। তো ওই যে মনে করো আমাদের কোথায় হয়, আমাদের অ্যালুমিনিয়াম যদি হয় সেখানে আমাদের সারফেসে অক্সাইড ফিল্ম থাকবে, বা তারপর হচ্ছে যে সেখান থেকে
বা ইলেকট্রোড, এইখান থেকে আমাদের ময়েশ্চার থাকলো, এয়ার থেকে তারা ময়েশ্চার নিল, অক্সাইড ফিল্ম বা এগুলো ময়েশ্চার নিল, ময়েশ্চার নিয়ে যখন আমাদের ওয়েল্ডিং হবে তখন কি হচ্ছে, আমাদের ডিসিইপি যদি করি আমাদের অক্সাইড ফিল্মগুলো ভেঙে ভেঙে আমাদের কি হবে, আলটিমেটলি তো আমাদের ওয়েল পুলে যেই তো পড়বে। তো তার মানে ওয়েল পুলে যে তারা পড়ছে, তো আলটিমেটলি যখন আমাদের যাচ্ছে তার মানে কি সাথে যে ময়েশ্চার যেটা গায়ে যেটা ছিল সেই ময়েশ্চারটা নিয়েই তো তারা চলে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের পুলের মধ্যে আমাদের ময়েশ্চার তখন ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। একইভাবে আগের যেটা স্টিলের বেলা যেটা বলা। স্যার এই কথাটা এতটা শিওরলি ভাবে বলা যাবে কি করে? এখানে স্যার যে ময়েশ্চারটা আসছে এটা কি ক্যাটায়নিক নাকি অ্যানায়নিক আয়নাইজ স্পিসিস হিসেবে থাকছে, এটার উপর স্যার তো নির্ভর করবে না যেটা অ্যাকচুয়ালি পুলে যাচ্ছে নাকি পুল থেকে বেরিয়ে যাচ্ছে? যেমন ব্যাখ্যা করো। যেমন যেমন ধরুন যে হাইড্রোনিয়াম আয়ন যদি যদি স্টেবল থাকে এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, কিন্তু স্যার এখন যদি হাইড্রাইড আয়ন চলে যায় মানে প্রোটনের চারদিকে যদি দুটো ইলেকট্রন ঘুরতে থাকে, যদি হাইড্রাইড আয়ন ফর্ম করে, আমরা তো যে জানি যে হাই টেম্পারেচারে কেমিস্ট্রি, বিশেষ করে অ্যাটমসফেরিক বা এই ধরনের কেমিস্ট্রি নর্মাল কেমিস্ট্রি রুল মানে না, মানে অ্যাকচুয়ালি এটা ক্যাটায়নিক স্পিসিস হিসেবে আয়োনাইজড গ্যাসে আছে নাকি অ্যানায়নিক স্পিসিস হিসেবে আয়োনাইজড গ্যাসে আছে, এটার উপরে স্যার নির্ভর করবে না যে এটা অ্যাকচুয়ালি এটা পুলে পড়বে নাকি পুল থেকে বেরিয়ে যাবে। কারণ স্যার ইলেকট্রোড যদি পজিটিভ হয় তবে এই পজিটিভ ইলেকট্রোডের দিকে তো স্যার নেগেটিভ আয়নগুলো যাবে, তাই না স্যার? আর যদি ইলেকট্রোডটা নেগেটিভ হয় তবে তো নেগেটিভ আয়নগুলো ইলেকট্রোড থেকে ছুটে চলে আসবে। এই জন্য স্যার প্রশ্নটা করলাম যে হাইড্রোজেন যে এই মেথডে বাড়বে এটা কি স্যার গ্যারান্টি দিয়ে বলা যায়? আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে করো আমাদের এই সারফেসে মনে করো এখানে আমাদের ময়েশ্চার আছে, ঠিক আছে, এই যে এই যেটুকু আমরা দিলাম মনে করো এখানে আমাদের ময়েশ্চার আছে, এইখানে যদি আমার ময়েশ্চার থাকে আমি মনে করো ডিসিইপি বা আমরা যদি ব্যবহার করি, হ্যাঁ, তখন কি হবে, এটাকে আস্তে আস্তে এগুলো তারা ভাঙতে থাকবে, ঠিক না? আমরা যদি হয় কি হলে যাই অথবা ডিসিইপি তে যাই বা দুটো মিলিয়ে যদি যাই করি, আমাদের অক্সাইড লেয়ার গুলো কি হবে, এটা স্প্লিট হবে না, ফ্র্যাগমেন্টেড হবে না? হ্যাঁ জি স্যার, এগুলো হবে কারণ আর্গন গ্যাসের যে ক্যাটায়ন এটা, হ্যাঁ, হয়ে তারা ওয়েল পুলে চলে যাবে, ঠিক না? এখানে কি স্যার এটা এতটা বলা যায়, কারণ এখানে যে অক্সাইড, আমরা যদি অক্সাইড আয়নের কথা, এখানে অ্যালুমিনিয়াম এবং অক্সাইড স্যার ডিসঅ্যাসোসিয়েট হয়ে যায়, তবে যে অ্যালুমিনিয়াম তো পজিটিভটা এটা নেগেটিভের দিকে, মানে স্যার ওয়েল পুলে পড়ে যাবে, কিন্তু অক্সাইড তো স্যার নেগেটিভ আয়ন, তাহলে স্যার এই নেগেটিভ আয়নটা তো পজিটিভ, মানে ওই ইলেকট্রনের দিকে চলে যাওয়ার কথা না? তাহলে স্যার এই অক্সাইড মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কি একসাথে এই ওয়েল পুলের তোমার যদি স্ট্রিমে থাকে, যদি তোমার আর্কের স্ট্রিমে যদি থাকে, স্ট্রিমে থাকলে সে তখন ইলেকট্রোডে চলে যাবে। পুরোটাকে তোমার যদি স্ট্রিমে যদি না থাকে, স্ট্রিমে যদি মানে স্ট্রিম বলতে হচ্ছে আর্কের মধ্যে যদি না থাকে, হ্যাঁ, আর্কে যেখানে থাকবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রোডের দিকে তারা চলে যাবে, আর যদি না যায় তখন তারা তো ভেঙে ভেঙে টুকরা হয়ে পড়ে যাবে ওয়েল পুলে পরে। তারপর সেখান থেকে আমাদের যদি এটাকে আমি ঠিকমতো স্টিয়ারিং বা যদি ঠিকমতো থাকে তাহলে সেখান থেকে এটা আমার স্ল্যাগে চলে যাবে ওয়েল পুল থেকে, ঠিক আছে? তো ওইটার কথা বলছি। আমি ঠিক লজিকটা স্যার পুরোপুরি ধরতে পারছি না, কারণ স্যার এই যে আয়নাইজড গ্যাস আমরা আরেকদিন, আমাদের জাস্ট 24 মিনিট করে সময়, আমাদের অলরেডি 26 মিনিট হয়ে গেছে, এটা আরেকদিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাও রাখলাম, আমি সার্টেন ফ্র্যাকশন আমার চলে যাবে ইলেকট্রোডে চলে যাবে, হ্যাঁ, আমাদের সার্টেন ফ্র্যাকশন আমাদের ইলেকট্রোডে চলে গেল, আমাদের বাকি কিছু থাকবে আমাদের এরকম ফ্র্যাগমেন্ট হয়ে তারা হচ্ছে পড়ে যাবে, যেখান থেকে আমি কিছু ময়েশ্চার আমার ওয়েল পুলে যাবে, ঠিক আছে? আমরা আপাতত এইটুকুতে থাকি। আমি কারণ ওয়েল কেমিস্ট্রি যদি বলো, শুধু কেমিস্ট্রি যদি বলো, কেমিস্ট্রিতে আমি অতটুকু তোমাকে আমি কনফিডেন্টলি আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ আমাকে তাহলে আরো পড়তে হবে। আমি কেমিস্ট্রি কি যাওয়ার কথা এমনি বেসিক্যালি আমি যেটা বলতে যাচ্ছি, এই মনে করো আমাদের এইটা মনে করো আমাদের অক্সাইড আছে, হ্যাঁ, এই অ্যালুমিনিয়ামের সারফেস অক্সাইডের একটা লেয়ার আছে, এখান থেকে যখন বোম্বার্ডমেন্ট হলো, এখান থেকে যখন আমি ডিসিইপি দিলাম তখন আমার কি হলো, আমরা যেটা পড়ে আসছি এটা চলে যাবে হচ্ছে ইলেকট্রোডের দিকে চলে যাবে, ঠিক না? কিন্তু মনে করো স্ট্রিমে পুরোটাই তো মনে করো স্ট্রিমে যখন থাকলো, মনে করো এই যে আর্কের স্ট্রিমে যে অংশটুকু তো আছে সেইখানে আমার এই ঘটনাটা ঘটতেছে, বাইরেও তো থাকবে, আমি কি হলো করতেছি, তখন আমার কি ঘটবে, তখন আমার কিন্তু এরকম ভেঙে ভেঙে যাবে, অক্সাইড গুলো আমার ভাঙবে, ভেঙে আমাদের ওয়েল পুল যেটা আছে ওয়েল পুলে আমার ডিজলভ হবে। ওয়েল পুলে ডিজলভ হলে আমি যদি অন্যান্য সবকিছু ঠিক থাকে এটা আমার ইনক্লুশনে যাবে না, খুব বড় একটা চান্স থাকে তারা ইনক্লুশনে চলে যাওয়ার, আর না হলে আমি এক্সপেক্ট করতে পারি তারা হচ্ছে আমার
স্ল্যাগ এর মধ্যে তারা চলে যাবে। এই যে আমার স্ল্যাগ যেটা তৈরি হবে স্ল্যাগে তারা চলে যাবে। যদি স্ল্যাগে চলে যায় তারপর এখানে যখন তারা ডিজলভ হলো তার মানে কি তার গায়ে যে ময়েশ্চার যেটা ছিল ময়েশ্চার সহই তো সেই ফ্র্যাগমেন্টটা ওয়েল পুলে ডিজলভ হলো সেটার কথা বলতেছি, ঠিক আছে? অবশ্য স্যার স্ট্রিমের বাইরে থেকে যদি আয়নগুলো স্ট্রাইক করে তবে আমরা স্টপ নাও প্লিজ। হ্যাঁ আমরা এখন স্টপ করি। আমরা আমাদের যেটা হচ্ছে যে আমাদের এখন অনলাইনে হওয়াতে আমাদের 40 মিনিটস, কয়েকদিন আগে আবার ইনস্ট্রাকশন আসছে 40 মিনিটস জন্য আমরা পান না করি আর কি, ঠিক আছে? 40 মিনিটস সময় তোমাদেরকে ব্রেক দেওয়ার জন্য। তোমরা বেসিক্যালি ব্রেক নিয়ে কি করো? আমি 20 মিনিট যে ব্রেক পাও, ব্রেকে কি করো? বসেই থাকছো নাকি? স্যার ব্রেক পাই না তো স্যার। ব্রেক পাও না? না স্যার। আচ্ছা, তা কারণ আমি হচ্ছে যে তোমরা ব্রেকটা নিয়ে তোমরা আসলে কি করবে? যাই হোক, আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের ব্যাপার, তোমরা ব্রেক নিয়ে কি করবে তোমাদের ব্যাপার। আচ্ছা এখন যদি যাই, এখন আমরা যদি দেখি since the solubility of hydrogen is much higher in liquid aluminum than solid aluminum, hydrogen হচ্ছে আমাদের যে আমাদের সলিড লিকুইড সলিডিফিকেশন ফ্রন্ট যেটা থাকবে, সলিডিফিকেশন ফ্রন্ট, সেই ফ্রন্ট থেকে আমাদেরকে যখন সলিডিফাই হতে থাকবে এই যে লিকুইড অবস্থাতে বেশি টেম্পারেচারে আমাদের হাইড্রোজেন যতটুকু আমার ডিজলভ হতে পারে থাকতে পারে সলিড অবস্থাতে তার পরিমাণ অনেক কমতে থাকে। যার জন্য যখন আস্তে আস্তে যে সলিডিফাই হতে থাকবে আমাদের ওই ফ্রন্ট থেকে আমাদেরকে সে রিজেক্ট হতে থাকবে। রিজেক্ট হয়ে সে যদি আমি পোস্ট হিট ট্রিটমেন্ট যদি বা কোনো কিছু অন্য কিছু যদি না করি, অন্য কোনো ধরনের রিঅ্যাকশন করে যদি তাকে আমরা বের করে না নিয়ে আসতে পারি, তাহলে সে হচ্ছে আমাদের কিসের মধ্যে থেকে যাবে? আমাদের ওয়েল্ডের মধ্যে, ওয়েল্ড পুলের মধ্যে থেকে যাবে। মানে ওয়েল বিড, তখন তার পুল না, ওয়েল বিডের মধ্যে তখন তারা হচ্ছে আমাদের পোরোসিটি আকারে আমাদের সেখানে থেকে যাওয়ার চান্স থাকবে। আমাদের সেটা আমরা চাই না। হাইড্রোজেন পোরোসিটি ইফেক্ট কি এই ছবির এত ডিটেইলস বোঝার দরকার নাই, শুধু যেটা হচ্ছে আমাদের পোরোসিটি পার্সেন্টেজ। আমরা যদি পরীক্ষায় আসে আমরা সিম্পলিফাই করে ফেলবো। হ্যাঁ, যে পোরোসিটি এদিকে হচ্ছে পোরোসিটি পার্সেন্টেজ, এদিকে হচ্ছে আমাদের প্রপার্টি, একটা হচ্ছে মনে করো টেনসাইল আর ওয়াই তে তোমার দেখানো হচ্ছে মনে করো পার্সেন্টেজ এলংগেশন বা ডাক্টিলিটি যেভাবে দেখি আমরা। তো যত আমাদের পোরোসিটি বাড়বে তত হচ্ছে আমাদের এলংগেশন বা আমাদের স্ট্রেংথ ততই আমাদের ড্রপ করবে, একই সাথে ফ্যাটিক রেজিস্ট্যান্স আমাদের ড্রপ করবে। আমরা কোনোভাবেই চাই না পোরোসিটি থাকুক। মনে করো অ্যালুমিনিয়াম গুলো আমরা ব্যবহার করি কোথায়? হাই স্ট্রেংথ অ্যালুমিনিয়াম গুলো আমরা মনে করো আমরা এয়ারক্রাফটে ব্যবহার করছি বা ওরকম যে যেসব জায়গায় হাই স্ট্রেংথ লাগছে, আমরা মনে করো এয়ারক্রাফটের কথা বলি, আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করছি 7000 সিরিজ। সেসব জায়গায় যদি আমাদের হাইড্রোজেনের পোরোসিটি হয় সেটা অবশ্যই আমরা কোনোভাবে চাই না, কারণ ফ্যাটিক রেজিস্ট্যান্সও কমে যাচ্ছে, স্ট্রেংথও কমে যাচ্ছে। তো হাইড্রোজেন পোরোসিটি আমরা কিভাবে কমাতে পারি? আচ্ছা তোমাদেরকে আমি এই চ্যাপ্টার গুলো দেই নাই মনে হয় না, সৌগত মনে হয় দেই নেই। সৌগত দিয়েছি যদি মনে পড়ে স্যার আমি অ্যাকচুয়ালি শিওর না। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা রেকর্ডিং হ্যাং হয়ে আছে কেন 14 মিনিটে? টিমস আমাকে এখনো কষ্ট দেয়, এখনো কি বুঝি না। যাই হোক, আচ্ছা এখন যদি দেখি আমরা হাইড্রোজেন পোরোসিটি কিভাবে কমাতে পারি, আমরা মনে করো অনেকভাবে করতে পারি। আমরা সারফেসটাকে আমরা যতটুকু পারা যায় আমরা সারফেসটাকে মিলিং করলাম, আমরা মেশিনিং করলাম, করে আমাদের সারফেসে যে যদি অক্সাইড যেগুলো আছে যদি কোনো কারণে যদি সেগুলো যদি হাইড্রাইড বা হাইড্রেটেড অক্সাইড হিসেবে যদি তৈরি করে থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দেওয়ার জন্য, মানে হচ্ছে আমরা মেকানিক্যাল ওয়েতে আমরা চলে যাচ্ছি, অ্যালুমিনিয়ামের কথা বলছি। হ্যাঁ, বা আমরা যদি ফ্রেয়ন টাইপের কিছু অ্যাড করি শিল্ডিং গ্যাসে, যেটা হচ্ছে আমাদেরকে রিঅ্যাকশন করে আমাদের হাইড্রোজেনটার পরিমাণ কমায় রাখবে। আবার যদি আমরা আরেকটা করতে পারি, ম্যাগনেটিক্যালি স্টায়ার করতে পারি। যেন ম্যাগনেটিক্যালি স্টায়ার করলে কি হবে, ওই যে সলিডিফিকেশন ফ্রন্টের জন্য যেসব হাইড্রোজেন গ্যাসগুলো তৈরি হয়েছিল সেই গ্যাসগুলো হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে উপরে উঠে আমাদেরকে অ্যাটমসফিয়ারে চলে যাবে। চলে গেলে তাহলে হচ্ছে যে আমাদের সেখান থেকে হচ্ছে আমরা তখন আমরা হাইড্রোজেনের পরিমাণ আমরা কমে যাব। আমাদের আবার কি হোল প্লাজমা আর্ক ওয়েল্ডিং, যেখানে আমরা হচ্ছে ডিসিইপি যদি ব্যবহার না করে আমরা ডিসিইএন ডিসিইপি আমরা ভ্যারাইটিটা একসাথে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো জাস্ট আমরা দেখে নিও। লিথিয়াম থাকলে যেটা হচ্ছে লিথিয়াম হাইড্রেট তৈরি করতে পারে, আর এগুলো আমরা এটা আমরা দেখে নিও, আমরা পড়াচ্ছি না। আরেকটা যেটা হচ্ছে আমরা পাউডার মেটালার্জি মেথড, পিএম মানে হচ্ছে পাউডার মেটালার্জি। পাউডার মেটালার্জি পার্টস তৈরি করলে একইভাবে হতে পারে আমাদের ভিতরে আটকে যেতে পারে, আটকে গেলে আমাদের প্রপার্টি খারাপ হয়ে যায়, তো সেটা আমরা চাই না, তো সেখানে রিমুভ করতে পারি। এটা তোমরা একটু পড়ে নিও।
এখন আসি কপার। আমরা স্টিল দেখলাম, অ্যালুমিনিয়াম দেখলাম, এখন আসি কপার। কপারও একইভাবে হতে পারে। কপারে যদি থাকে আমাদের মনে করো কি করতে পারে, কপার হচ্ছে অক্সিজেনের সাথে যদি পায়, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে স্টিম যদি তৈরি করতে পারে, তাহলে হচ্ছে এটাও হচ্ছে আমাদের পোরোসিটি হিসেবে যদি এনট্র্যাপড হয়ে যায়, তাহলে ওয়েল মেটালে আমাদেরকে সেটাও একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। একইভাবে হচ্ছে আমাদেরকে যদি হাইড্রোজেন যদি মনে করো আস্তে আস্তে কোনো কারণে সে ডিফিউজ হতে পারে, হ্যাজের দিকে চলে যায়, হিট এফেক্টেড জোন চলে যায়, সেখান থেকেও আমাদেরকে অক্সিজেন যদি পায় সেখানেও সে তৈরি করে সে গ্রেন বাউন্ডারিতে যেতে পারে। শুধু যে ওয়েল জোনে হবে সেটা না, হাইড্রোজেন আমাদেরকে ডিফিউশন যদি ঠিকমতো সে করতে পারে, হ্যাজে চলে যায়, সেখানেও আমাদেরকে স্টিমের একটা ছোট ছোট করে এরকম গ্রেন বাউন্ডারির উপরে আমাদের এরকম করে সেরকম করে আমাদেরকে বসে যেতে পারে। কি জ্বালা। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে কি আমাদের আমাদের এখানে যেটা আমাদের হয়, এখানে আমাদের ছোট ছোট ক্র্যাক তৈরি হতে পারে মাইক্রোফিশে। ক্র্যাক গুলো কিরকম, এই যে এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এখানে আমাদের ছোট ছোট আমাদের যে ক্র্যাক যেগুলো আছে, এরকম ছোট ছোট আমাদের কিছু ক্র্যাক তৈরি হতে পারে। আচ্ছা, এটা হতে পারে আমাদের এই যে মাইক্রোফিশে, এগুলো হ্যাজে আমাদের হতে পারে। হ্যাঁ, আমাদের এই টাইপের গুলোকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যদি ওয়েল্ডিং এর জন্য আমরা যে ইলেকট্রোড যেটা ব্যবহার করবো, সেখানে যদি আমরা ডিঅক্সিডাইজড কপার আমরা ব্যবহার করি। এখন আমরা আসি, এতক্ষণ আমরা কিসের সাথে রিঅ্যাকশন দেখলাম, গ্যাসের সাথে মেটালের রিঅ্যাকশন। এবার আসি স্ল্যাগের সাথে মেটালের রিঅ্যাকশন। স্ল্যাগের সাথে মেটালের রিঅ্যাকশন হচ্ছে thermochemical reactions that takes place in the interface between molten slag and the liquid metal এবং molten slag। কি হতে পারে, decomposition of metal oxides in the flux। মেটাল অক্সাইড যেগুলো আছে ফ্লাক্সে, সেগুলো ডিকম্পোজ হতে পারে। আরেকটা হচ্ছে অক্সিডেশন অফ দ্য অ্যালুইং এলিমেন্টস হতে পারে, লিকুইডের মধ্যে যেসব অ্যালুইং এলিমেন্টস থাকবে সেগুলো অক্সিডেশন হতে পারে। আরেকটা হচ্ছে ডিসালফারাইজেশন হতে পারে ওয়েল মেটালের। আমরা একটু কুইকলি যাই। ডিকম্পোজিশন অফ ফ্লাক্স কিরকম, মনে করো আমাদের ইন দ্য হাই টেম্পারেচার এনভায়রনমেন্ট নিয়ার দ্য ওয়েল্ডিং প্লাজমা অল অক্সাইডস আর সাসেপ্টেবল টু ডিকম্পোজ। হ্যাঁ, আমাদের কি হতে পারে, সিলিকা যদি থাকে, ম্যাঙ্গানিজ অক্সাইড সিলিকা যদি থাকে, এখান থেকে আমাদের অক্সিজেন আমরা ডিকম্পোজ হয়ে অক্সিজেন আমরা পেতে পারি। অক্সিজেন যদি থাকে তাহলে সেটা আমাদেরকে ভালো না খারাপ? হ্যাঁ, অবশ্যই ভালো না। তো এখন যদি আমাদের যেখানে আমাদের এফইও এর পরিমাণ যে ফ্লাক্সগুলোতে, ফ্লাক্সে কি কি থাকে আমরা একটু পরে দেখছি। ফ্লাক্সে যদি আমাদের মনে করো ফ্লাক্সে যদি এফইও কম থাকে, মনে করো 10% বা তারও কম থাকে, নরমালি হচ্ছে সিলিকা বা ম্যাঙ্গানিজ অক্সাইড আমাদের যদি থাকে, সেগুলো হচ্ছে আমাদের অক্সিজেন কন্টামিনেশনের মেইন সোর্স। আমাদেরকে এই দুটো পরিমাণ আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এমএনও কি পরিমাণ থাকবে অথবা সিলিকা কতটুকু থাকবে। সিলিকা থাকলে কি অ্যাসিডিক না বেসিক, কোন টাইপের স্ল্যাগ হয়? অ্যাসিডিক। আচ্ছা, আর এমএনও থাকলে স্লাইটলি বেসিক, এতটা স্ট্রং বেসিক না ম্যাগনেসিয়াম অক্সাইডের মতো, বাট সামহাট বেসিক। আচ্ছা, তো আমাদের যদি ম্যাগনেসিয়াম অক্সাইড মনে করা আছে অথবা হচ্ছে সিলিকা, এই দুটো হচ্ছে আমাদের প্রাইম, তাহলে আমরা কনস্টিটিউয়েন্ট ধরে নিতে পারি, হ্যাঁ প্রাইম কন্ট্রিবিউশন। তো যদি আমাদের এই দুটোই আমরা ফ্লাক্সে যদি বেশি ব্যবহার করে থাকি, তাহলে আমরা কি করতে পারি, আমরা এগুলো রিপ্লেস করা যায় কিনা সেটাও আমরা তখন চিন্তা করে তখন দেখতে পারি। তো একইভাবে significant losses of manganese may occur by evaporation from the well pool। আমাদের ম্যাঙ্গানিজও ইভাপোরেট হয়ে চলে যেতে পারে যদি আমাদের এরকম যদি ম্যাঙ্গানিজ অক্সাইড যদি ডিকম্পোজ হয়ে যায়, সেখান থেকে আমরা ম্যাঙ্গানিজ তো পেলাম, আবার যদি বেশি টেম্পারেচার থাকে সেখানে আমাদের ম্যাঙ্গানিজও ডিকম্পোজ হয়ে যেতে পারে। আবার আরেকটা যেটা বড় সমস্যা যেটা হচ্ছে, আমি খুব সুন্দর করে আমি মেটাল সিলেক্ট করলাম, ইলেকট্রোড সিলেক্ট করলাম, সবকিছু সিলেক্ট করলাম, কিন্তু যেটা হচ্ছে আমাদের যে অক্সিজেন যেটা তৈরি হলো ডিকম্পোজ হয়ে ফ্লাক্স থেকে আসলো, সেগুলো আমাদের যে ওয়েল্ডিং আমাদের অ্যালুইং এলিমেন্ট যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের এই যে বাঁ পাশের, এগুলো হচ্ছে আমাদের অ্যালুইং এলিমেন্ট। এই যে অ্যালুইং এলিমেন্ট, আমাদের যে অ্যালুইং এলিমেন্টস আছে, এই অ্যালুইং এলিমেন্টস গুলো কি করলো, আমাদের যে অক্সিজেন যেটা সে পেলো ডিকম্পোজে, সেই অক্সিজেন গুলোর সাথে হয়ে তারা রিঅ্যাক্ট করে ফেললো। রিঅ্যাক্ট করলে তারা মনে করে এই অক্সাইড গুলো তৈরি করলো। এই অক্সাইড গুলো কোথায় যাবে? স্ল্যাগে চলে যাবে, স্ল্যাগে চলে যাওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, আমাদের আমি যে অ্যালয় বানালাম সেই অ্যালয়ের স্ট্রেংথ কমে গেল। এটা কোথায় কমে গেল? বেস মেটালে কমে গেল নাকি ওয়েল জোনে কমে গেল? কোন জায়গাতে কমে গেল?
মেইনলি ফিউশন জোনেই হওয়ার কথা, হিট এফেক্টের জোনে কম হওয়ার কথা। হিট এফেক্ট জোনে না, শুধুমাত্র ওয়েল জোনে হচ্ছে। হ্যাঁ, নাহলে তুমি তো লিকুইড তো পাচ্ছ না, লিকুইড না পেলে তুমি কিভাবে তৈরি করবা? তো যেটা হচ্ছে অক্সিজেন স্যার হিট এফেক্টের জোনে ডিফিউজ হয়ে যেতে পারে না, কিংবা হিট এফেক্ট জোন থেকে মেটালের আয়ন গুলো বা মেটালিক পার্টিকেল গুলো ডিফিউজ হয়ে যেতে পারে না, যারা মেল্টিং পয়েন্টের কাছাকাছি ডিফিউশন তো অনেক স্পিড আপ হয়ে যাবে স্যার। শোনো, ওয়েলপুলের যে যতটুকু যতটুকু পরিমাণ সে অক্সাইড তৈরি করতে পারবে, তুমি কি ধারণা সলিড অবস্থাতে সে তার 100 ভাগের 1 ভাগও অক্সাইড তৈরি করতে পারবে? অ্যাকচুয়াল স্যার অ্যামাউন্টটা বলতে পারবো না, অ্যামাউন্ট অবশ্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক লিকুইড আছে, স্টেটে বেশি হবে। স্টপ নাও। যেটা হচ্ছে আমাদের ওয়েল পুলে হচ্ছে মেইনলি আমাদের এটা ঘটবে, আমাদের যেটা হবে ওয়েল পুলে হচ্ছে আমাদেরকে অক্সাইড গুলো তৈরি করবে। যদি আমরা এই অক্সাইড গুলো আমরা বেশিরভাগই হচ্ছে স্ল্যাগ হিসেবে চলে যাবে। যদি স্ল্যাগ হিসেবে চলে যায় তাহলে আমাদের কি হচ্ছে, আমি যে অ্যালয় এডিশন করলাম, টাইটানিয়াম দিলাম, অ্যালুমিনিয়াম দিলাম, সিলিকা দিলাম, ম্যাঙ্গানিজ দিলাম স্ট্রেংথ বাড়ানোর জন্য, গ্রেন রিফাইনমেন্টের জন্য, সেগুলো আমাদের কিন্তু কোনো কাজই আলটিমেটলি লাগলো না বা কম লাগলো। একইভাবে আরেকটা যেটা হতে পারে, আমি ডিসালফারাইজেশন আমরা করতে পারি। এটা আবার অনেক সময় আমাদের বেনিফিটও হয়ে দাঁড়ায়। আমরা যদি সালফার কমাতে চাই, যদি আমরা স্টিল মনে করি স্টিল হলো, আমরা সেখানে সালফার কমাতে চাই, সেখানে কিন্তু আমরা অনেক সময় আমরা এই উপকারটা আমরা পেতে পারি। তো আমরা একটু দেখি আস্তে আস্তে। ইফেক্টস অফ ফ্লাক্স অন ওয়েল্ড মেটাল কম্পোজিশন। মনে করো একটা ওয়েল্ডেড 4340, এগুলো হচ্ছে AISI র্যাঙ্কিং। AISI হচ্ছে আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট সম্ভবত। তো AISI হচ্ছে একটা নাম্বার দেয়া আছে, একটা লো অ্যালয় স্টিল 4340 কম্পোজিশন উপর বেসিস করে, আরো কি কি জানি ক্রাইটেরিয়া আছে, সেগুলোর উপর বেস করে তারা হচ্ছে যে এই নাম্বারিং গুলো করা। তো এই স্টিলে মনে করে আমরা SOW তে আমরা করলাম, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ সিলিকেট আমরা ফ্লাক্স দিলাম। সিলিকা হচ্ছে আমরা একটা পার্টিকুলার রাখলাম যে 40% হচ্ছে সিলিকন, রেখে আমরা ম্যাঙ্গানিজের পরিমাণ আস্তে আস্তে কমালাম, কমিয়ে সেখানে হচ্ছে আমরা এই তিনটা আমরা আস্তে আস্তে অ্যাড করতে থাকলাম। হ্যাঁ, তাহলে আমরা এই যে দেখো আস্তে আস্তে আমরা ম্যাঙ্গানিজের পরিমাণ কমাচ্ছি, কমায় আমরা হচ্ছে অন্যান্য যেগুলো আছে আমরা এই যে এটা একটা অ্যাড করলাম। অন্যান্য এত কিছু ক্রাইটেরিয়া, এত কিছু এগুলো সিম্বল, এত কিছু লেজেন্ড বার, এগুলো কোনো কিছু দেখার দরকার নেই। তো নরমালি হচ্ছে আমাদের দেখো ডেল্টা ওয়েল মেটাল অক্সিজেন 0-র উপরে যদি থাকে, পজিটিভ যদি থাকে, তার মানে হচ্ছে এটা এখানে এই ডেল্টা অক্সিজেন দিয়ে আমাদের যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ওয়েল্ড পুল, যদি এই যে ওয়েল্ডের মধ্যে তার কতটুকু সে যাচ্ছে, ঠিক আছে? তো হচ্ছে ওয়েল্ডের ভিতরে কতটুকু যাচ্ছে, যদি ওয়েল্ডের ভিতরে যায় সেটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা আমরা এখানে পজিটিভ দিচ্ছি। যদি ওয়েল্ড পুলের থেকে বের হয়ে যায় তখন হচ্ছে আমাদের নেগেটিভ। নেগেটিভটা এই গ্রাফে নাই। তো আমরা পজিটিভ যদি দেখি, মানে আমাদের ওয়েল পুলে কতটুকু যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, ফ্লাক্স থেকে কতটুকু যাচ্ছে, কি যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, অন্যান্য গুলো সবকিছু বাদ। তো আমাদের এফইও যদি দেখি, এফইও তে আমরা কি দেখতে পাচ্ছি, অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, তাই না? অক্সিজেনের পরিমাণ আমাদেরকে বাড়ছে। আবার ক্যালসিয়াম অক্সাইডে কমছে, ক্যালসিয়াম ফ্লোরাইড যদি যাই CF2 তে আমাদের সবচেয়ে বেশি আমাদের কমে যাচ্ছে। নরমালি হচ্ছে এফইওটা হচ্ছে লেস স্টেবল দ্যান MnO, কারণ আমরা হচ্ছে কার সাথে কম্পেয়ার করছি, আমরা MnO এর সাথে কম্পেয়ার করছি। MnO এর পরিমাণ কমিয়ে আমরা আস্তে আস্তে FeO, CaO, CF2 আমরা এগুলো অ্যাড করছি। FeOটা হচ্ছে আমাদের লেস স্টেবল দ্যান MnO, সেজন্য সে ডিকম্পোজ হয়ে যাচ্ছে, যেটাই দিচ্ছি মনে করো ডিকম্পোজ হয়ে যাচ্ছে, ডিকম্পোজ হয়ে সে অক্সিজেন দিচ্ছে। MnO থাকলে যতটুকু অক্সিজেন আসতো MnO বাদ দিয়ে আমি যদি FeO অ্যাড করি, তার মানে আমি বেশি অক্সিজেন পাচ্ছি, সেজন্য আমাদের অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই তুলনায় হচ্ছে আমাদের CaO অথবা CF2 আমাদেরকে সেই তুলনায় হচ্ছে বেটার। এখন আমরা যদি আরেকটু দেখি, এখানে যদি আমরা দেখি ম্যাঙ্গানিজের কথা, যদি আমরা দেখি ফ্লাক্সের থেকে ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদেরকে বাড়াচ্ছে। আচ্ছা আমাদের কি 40 হয়ে গেছে? 41। আচ্ছা আমি আজকে স্টপ করছি, আমরা এটা আবার আমরা আবার কবে, মঙ্গলবার না? মঙ্গলবারে আবার হবে। আমি স্টপ করলাম, আমরা হচ্ছে আবার মঙ্গলবারে আমরা করব। তো আমার যেটা হচ্ছে আচ্ছা অ্যাটেন্ডেন্স না, আজকে হচ্ছে 08 এবং 2020। আনোয়ার, यस सर। আচ্ছা তাহলে আমি এখন আসি।
Student number 1, 2, Yes, sir. 4, 5, Yes, sir. Present, sir. Present, sir. 6, 7, 8, 9, 10. 7, 9. Present, Yes, sir. sir. 8 present, sir. 9. Sir, 10 11, present. 12, 13. Yes, sir. 12, 9. 14, 15, 16. Yes, sir. Sir, 15 Yes, present. sir. 17, 18, 9. 19, 20, 21. Sir, 21. 19. 20. 22, 23, 24. 22, 9. Sir, 23. 25, 26, 27. Sir, yes, sir, 27. 28, 29, 30. Sir, 30. 31, 33, 34. Sir, 31. 35, 33, sir. 36, 37. Sir, 37. এই 35 এইমাত্র ছিল না? Sir, 35 আছে ওর মার্ক নষ্ট। আচ্ছা ঠিক। 38, 39, 40. Sir, 39. Sir, 38. 41, 42, 43. Sir, 40. Yes, sir, 41. 42, sir. 44, 45, 46. Sir, 46. 47, 48, 49, 50. 47 present. 48, sir. 49, 50. Sir, yes, sir. 50. 40. Roll 50. Shofik. Just wave your hands যদি মাইক না থাকে। আচ্ছা আমি একটু অ্যাবসেন্ট আবার বলি। ইভান অ্যাবসেন্ট। Roll 7, 12, 17, 18, 22, 25, 26, 29, 34, 36, 40, 45. স্যার 25 আছে স্যার। 25 আছো? আচ্ছা ঠিক আছে। আমি আবার একটু বলি। রোল 7, 12, 17, 18, 22, 26, 29, 34, 36, 40, 45. Sir, 40 present, sir. হ্যাঁ হ্যাঁ ও 40। Sir, 40, sir. আচ্ছা ঠিক আছে। আরেকবার বলি লাস্ট 7, 12, 17, 18, 22, 26, 29, 34, 36, 45। আচ্ছা আর যেটা হচ্ছে তাহলে আমাদের এই মঙ্গলবারে থিওরি ক্লাস হবে, ঠিক আছে? সমস্যা নেই তো? মঙ্গলবার আমরা একটু থিওরি ক্লাস করছি। আর যেটা হচ্ছে মঙ্গলবারে সেশনালটা হবে না। মঙ্গলবার কি কালকে তো না? কালকে সেশনালটা হবে না, কারণ কালকে হচ্ছে কালকে কি মঙ্গলবার? আচ্ছা, সোমবার। কালকে হ্যাঁ কালকে সোমবার। আচ্ছা মঙ্গলবারে হবে না। আমার হচ্ছে ওই দিন 2টা থেকে 4:30 হচ্ছে আমার মাস্টার্স এর পরীক্ষা আছে, তো সেজন্য আমার ওই দিন করতে পারছি না। সেশনালটা হবে না, কিন্তু কালকে কিন্তু তোমরা রিপোর্ট সাবমিট করবে কালকে রাত 11:59 মাঝে, ঠিক আছে? তোমাদের বুধবার বিকালে কি সেশনাল থাকে? সাধারণত না স্যার। না, স্যার। ও না, বুধবার বিকালে হচ্ছে আমাদের মনে হয় একাডেমিক কাউন্সিল আছে। আচ্ছা আচ্ছা তোমাদের ক্লাস শেষ কবে এই সেমিস্টার? স্যার ডিসেম্বরের 26 মনে হয়। ও আচ্ছা তাহলে তো আমাদের অনেক সময় আছে। আচ্ছা ঠিক আছে, এর মাঝে সুন্দর করে শেষ করে ফেলতে পারবো সেশনালটাকে। আমি তোমাদের যে ভিডিও করছিলাম আমি চেষ্টা করছি আবার একটু চেঞ্জ করা যায় কিনা, যদি পারি আমি একটু চেঞ্জ করবো আর কি। এমনি তোমরা ভিডিওটা যেটা আমি দিয়েছিলাম তোমরা কি মানে বুয়েটের যে আমাদের রেকর্ড করা যেটা ছিল সেটা কি তোমরা সবাই শুনতে পেরেছিলে সাউন্ড ঠিক মতো? এখন পর্যন্ত যে দুটো হয়েছে দ্বিতীয়টার কয়েকটা জায়গায় শুনতে কিছুটা সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এগুলো দেখে আমি একটু আবার করা যায় কিনা, কারণ আসলে কি ওই যেভাবে করে টাইম মিলানো করে করানো ভিডিও করানো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করবো আমি আবার একটু করে দেওয়ার। তো ঠিক আছে তাহলে থ্যাংক ইউ, ইউ মে লিভ নাও। টিউসডেতে 11 o'clock।
স্যার আচ্ছা রোল 11 একটু থাকো, সৌগত থাকো। এই 11 চলে গেছে না? আচ্ছা ওকে আমি ফোন দিচ্ছি। হ্যাঁ কে কথা বলছো বলো। স্যার রোল 8 বলছিলাম। হ্যাঁ বলো। স্যার আপনি যে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের 20 মিনিট লিভ কেন প্রয়োজন, স্যার আমাদের হচ্ছে ডিভাইস হিটিং অনেক বেশি হয়, মোবাইল ফোন বিশেষ করে যারা ব্যবহার করে। চার্জ দিতে হচ্ছে তো তোমাদেরকে আমি, হ্যাঁ 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 হ্যাঁ। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে যে বেশি লং ক্লাসে মনোযোগ ধরে রাখা যায় না, দেখা যায় যে হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, সেজন্য আর কি শর্ট ক্লাস হলে সেটা বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমিও হ্যাঁ মোবাইল যে রিচার্জ করতে হচ্ছে, মোবাইল বা ট্যাব বা তোমার ল্যাপটপে হয়তো সমস্যা হচ্ছে না, তুমি ডাইরেক্ট কানেক্ট করে রাখতে পারছো, কিন্তু মোবাইল বা এগুলো তো টানা বেশিক্ষণ 3-4টা ক্লাস করা তো মানে অ্যাটলিস্ট 4 ঘন্টা একটু ভালোই পড়ে না। ঠিক আছে আমি বুঝতে জি পেরেছি। স্যার। না আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ লিভ নিতে পারো তোমরা সবাই বাকিরা।